নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর ভিডিও। আমি কবে থেকে ভিডিওটা বানাবো ভাবছিলাম, কিন্তু কালকে একজন কমেন্ট করাতে আজকে বানিয়ে দিলাম। এই টপিকের উপরে কিন্তু যারা বর্তমানে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের ইন্টারভিউ দিচ্ছ, তোমাদেরকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে, ঠিক আছে? আর যারা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দিচ্ছ না, যারা আগামী দিনে কম্পিটিটিভ এক্সাম বা ত্রিপুরার আরও নানান রকমের পরীক্ষা তোমরা দেবে, তোমাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তাই বলে ভিডিওটা সম্পূর্ণটা দেখবে। আর অবশ্যই চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেয়ার করবে। চলো শুরু করি। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ত্রিপুরার ফেস্টিভ্যাল এবং ডান্স নৃত্য নিয়ে, ঠিক আছে? আমাদের ত্রিপুরাতে 19 রকমের বন্ধুরা 19 রকমের ট্রাইবস আছে, উপজাতি সম্প্রদায়। সবারই কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠান আছে, বিশেষ বিশেষ নৃত্য তারা নিজেদের ট্র্যাডিশনাল কালচার এখানে করে থাকেন। প্রথম থেকে দেখে নেব ত্রিপুরার কিছু লোকনৃত্য এবং নৃত্য মিন্স ফেস্টিভ্যাল একই রকম। রিয়াং সম্প্রদায়ের হজাগিরি নৃত্য বা হজাগিরি যে উৎসব খুবই একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ত্রিপুরা পুলিশের এখন যে ইন্টারভিউ চলছে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। আর একটা হচ্ছে ত্রিপুরী সম্প্রদায় যারা আছে, ত্রিপুরী কমিউনিটি, তারা কি কি উৎসব পালন করেন এখানে। গড়িয়া, জুম, মাইমিতা, মাসাক, সুমানি এবং লেবাং বুমানি নৃত্য প্রদর্শন করে থাকেন। কয়েকটা 7-8-10টা নৃত্য এখানে ডিটেলসলি ডেসক্রাইব করা আছে, আমি নিচে আসছি। হ্যাঁ, চাকমা সম্প্রদায়ের বিজু নৃত্য, এটাও জিজ্ঞেস করা হয়েছে। লুসাই সম্প্রদায়ের চেরাও ডান্স, যেটাকে বাম্বু ডান্সও বলা হয়। বাঁশের পর 8জন বাঁশ বাজায়, তার মধ্যে নৃত্য করে, ঠিক আছে? যারা দেখেছে তো দেখেছে, আমি নিজে দেখেছি। মলসুম সম্প্রদায়ের হাইহক নৃত্য বা হাইহক ফেস্টিভ্যাল, ঠিক আছে? গারো সম্প্রদায়ের ওয়াঙ্গালা নৃত্য, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল। মগ সম্প্রদায়ের সাংগ্রাইকা, চিমিতাং, পাদিসা এবং অবংমা নৃত্য তারা প্রদর্শন করে থাকেন। এই অনুষ্ঠানগুলি তারা করে থাকেন। কলই এবং জমাতিয়া সম্প্রদায় তারাও কিন্তু গড়িয়া পূজা করে থাকেন। উপরে কিন্তু প্রথমে বলা হয়েছিল ত্রিপুরী সম্প্রদায় আর কি উৎসবের মধ্যেও গড়িয়া ছিল, কিন্তু কলই এবং জমাতিয়া যারা আছে তারাও গড়িয়া উৎসব পালন করে থাকেন। বাঙালি সম্প্রদায়ের যে উৎসব হচ্ছে গাজন, ধামাইলসারি এবং রবীন্দ্র নৃত্য, এগুলি যারা বাঙালি আছে তারা করে থাকে। মণিপুরী সম্প্রদায়ের বসন্ত রাস এবং পুং চালাম নৃত্য আর মৃদঙ্গ উৎসব। মৃদঙ্গ হচ্ছে মণিপুরী সম্প্রদায়ে দেখবেন একটা ঢুল্লুকটা তারা বাজে, এটাকে মৃদঙ্গ বলা হয়। ওটাও উৎসব একটা আছে, ঠিক আছে? মৃদঙ্গ উৎসব। এগুলি হচ্ছে মোটামুটি উৎসব। আমি যে ডাটাগুলি আজকে আমি নিয়েছি আপনাদের জন্য, সেটা ত্রিপুরা স্টেট পোর্টাল থেকে নিয়েছি। আপনারা এখান থেকে দেখতে পারেন, এটা হচ্ছে ত্রিপুরা স্টেট পোর্টালের ডাটা। এখান থেকে আমি কিন্তু ডাটাগুলি নিয়েছি। হ্যাঁ, যদি কোথাও আপনারা কোনো রকমের বিভ্রান্তি বা ভুল কোথাও পান তো কারেকশন করে নেবেন। এখান থেকেই পুরো ডাটা না, স্টেট পোর্টাল যেহেতু না, এটা গভর্নমেন্টের অফিসিয়াল ডাটা। হ্যাঁ, আপনারা এখান থেকে দেখতে পারেন। শুরুতেই যে আমি ডাটাটা দিলাম, এই উপরে যে এডিংটা আপনারা দেখছেন ফক ডান্সের ভিতরে এখানে লেখা ছিল। আমি আপনাদের সুবিধার্থে স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো কলাম করে দিয়েছি, যেন আলাদা আলাদা করে বুঝতে এবং পড়তে সুবিধা হয়। আর এখানে ডাটাটা কিন্তু ইংলিশে দেওয়া আছে। হ্যাঁ, তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের জন্য বেঙ্গলিতে করে দিয়েছি। হ্যাঁ, দেখেন, গড়িয়া ডান্স, লেবাং বুমানি ডান্স, হজাগিরি ডান্স, বিজু ডান্স, হাইহক ডান্স, ওয়াংলা ডান্স মানে ফেস্টিভ্যাল একই। হ্যাঁ, এই উৎসবের নাম অনুসারে তারা ডান্সকেও প্রদর্শন করে থাকেন। হ্যাঁ, ওয়েলকাম ডান্স, চেরু ডান্স, যেটাকে বাম্বু ডান্স বলে, তারপরে লাস্ট হচ্ছে সাংরাই ডান্স, ঠিক আছে? এছাড়াও আমি আরও আপনাদের জন্য 3-4টা উৎসব রেখেছি আমার নিজের থেকে, আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা দেখব প্রথম গড়িয়া ডান্স, সেটা হচ্ছে আপনারা এই জায়গাটা দেখেছিলেন কি না, মণিপুরী সম্প্রদায়ের বসন্ত রাস, পুং চালাম নৃত্য এবং মৃদঙ্গ উৎসব। তারপরে গড়িয়া ডান্স, আপনারা যারা বিশেষ করে যারা টিপিএসসির এক্সাম দেবেন, টিপিএস, ফুড ইন্সপেক্টর, ইলেকশন অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর যারা পরীক্ষা দেবেন, আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ টিপিএসসি আজকালকে কম্পিটিটিভ লেভেলের কোশ্চেন কিন্তু খুব টাফ। তাই বলে ভিতরে যে ডিটেলসগুলি আছে আপনাদের বেশি করে জানতে হবে। শুধু গড়িয়া পূজা ত্রিপুরী কমিউনিটি পালন করে জানলেই হবে না, বা কলই জমাতিয়া যারা সম্প্রদায় তারা পালন করে জানলে হবে না। কি করা হয় এই অনুষ্ঠানে, কি করা হয়, এই বিষয়গুলি জানতে হবে আপনাদের। তারা কি পরিধান করে, কি বাদ্যযন্ত্র বাজায়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জেনে রাখা খুবই জরুরি।
দেখুন গড়িয়া উৎসব যেটা এপ্রিল মাসের মাঝামাঝি হয়ে থাকে, ঠিক আছে। ত্রিপুরী জীবন ও সংস্কৃতি জুম চাষকে কেন্দ্র করে এই গড়িয়া উৎসব এপ্রিল মাসে তারা যখন বীজ বপন করা হয়, এই গড়িয়া দেবতার কাছে তারা প্রার্থনা করেন যেন ফসল ভালো হয়, এই উদ্দেশ্যেই গড়িয়া উৎসব, ঠিক আছে। এখানে আপনার বাংলাতে করা আছে, আপনার নিজেরও ডিটেলসটা পড়ে নিতে পারবেন। যেগুলি বিশেষ বিশেষ বিষয় সেগুলি আমি হাইলাইটেড করে দিয়েছি। গড়িয়া পূজা কতদিন ধরে যাবত চলে? 7 দিন যাবত চলে, ঠিক আছে। এখানে লেবাংবু মানি ডান্স এখান থেকে পুরো ডিটেলসটা আছে, আমি হাইলাইট করে দিয়েছি। লেবাং হচ্ছে একটা মনোমুগ্ধকর রঙিন কালারের একটা পোকামাকড়, ঠিক আছে, পোকা টাইপ এরকম একটা, যেটার নাম লেবাং ত্রিপুরী ভাষায়, ঠিক আছে। সেটা যখন পাহাড়ের ডালে বীজ বপন করা হয়, তারা বীজের সন্ধানে এই পোকাগুলি ঘুরে এই বীজগুলি কুড়ে খাওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে এই পোকাগুলিকে ধরার জন্যে যারা পুরুষ লোকেরা যারা আছেন, দুটি বাঁশের ছিপের মাধ্যমে এমন একটা অদ্ভুত শব্দ তৈরি করে, এই শব্দ শুনে এই পোকাগুলি বের হয়ে আসে, পোকাগুলিকে বের করার জন্য। আর পোকাগুলিকে যখন বের হয়ে আসে তখন যারা উপজাতি মহিলা আছেন, যেরকম পোর্টালে লেখা আছে, আমি কিন্তু ওখানে এইরকমই শুধু বাংলায় করে দিয়েছি, হ্যাঁ, আপনাদের বোঝার জন্য। মহিলারা ওই পোকাগুলিকে ধরে ফেলে যেন আর ফসলগুলি বীজগুলি নষ্ট করতে না পারে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে বাকি ডিটেলসগুলি একটু একটু দেখে নেবেন। এখানে যারা এটা কিন্তু বর্তমানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগের দিনের মতো এখন আর ওই রকমভাবে জুম চাষ হয় না, কিন্তু তারা সংস্কৃতি, এটা কিন্তু একটা আদি সংস্কৃতি, একটা ট্রেডিশনাল কালচার, সেই কালচারটাকে ধরে রাখার জন্য তারা কিন্তু এই উৎসবটা বছরই পালন করে থাকে, ঠিক আছে। তারা এই উৎসবে কী কী অলংকার পালন করে, তারা কী কী জিনিস লাগে, এগুলি একটু দেখে নেবে যারা টিপিএসসির এক্সাম দেবে বিশেষ করে, ঠিক আছে। হজাগিরি নৃত্য, ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে হজাগরি ডান্স বা হজাগরি উৎসব কোন সম্প্রদায়। সেটা হচ্ছে রিয়াং সম্প্রদায়ের একটা মুখ্য উৎসব, হ্যাঁ, হজাগরি। সেখানে কিন্তু হজাগরি নৃত্য প্রদর্শন করা হয়। যারা রিয়াং সম্প্রদায়ের বোনেরা খুবই কঠিন ডান্স একটা প্রদর্শন করে থাকে। কীরকম এখানে হাইলাইট করে দিয়েছি আমি। একটি মাটির কলসির উপর দাঁড়িয়ে তারা মাথায় বোতল নিয়ে তার উপর প্রদীপ জ্বালিয়ে তারা বেলি ডান্স করে থাকেন, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব, এখান থেকে দেখে নেবেন। খাম, যে রিয়াংরা খাম কথাটা হচ্ছে বাঁশের খুঁটি, হ্যাঁ, খুঁটি ধরে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে বিজু উৎসব, আরেকটা গুরুত্বপূর্ণ উৎসব, এটাও জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে। বিজু উৎসব এটি একটি জনপ্রিয় নৃত্য, যেটি চাকমা সম্প্রদায়ের বৈশিষ্ট্য। বিজু মানে চৈত্র সংক্রান্তি, তারা চৈত্র সংক্রান্তি পালন করে নতুন বছরকে, মানে বছরের শেষ দিনে করা হয়। যারা এই সময়কালে চাকমারা সবেমাত্র শেষ হওয়া বছরটিকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে তারা নাচ গান নৃত্য পরিবেশন করে থাকেন এই বিজু উৎসবে, ঠিক আছে। আপনার এখান থেকে তারা কী বাদ্যযন্ত্র ব্যবহার করেন? ক্যাঙ্গুরাং, দুদুক এবং বাঁশির ছন্দে নাচটি প্রদর্শন করে থাকেন। তো এই যে বাদ্যযন্ত্রগুলি অবশ্যই কিন্তু মনে রাখবেন, আমি প্রথমেই বলে দিয়েছি, যারা ত্রিপুরা টিপিএসসির এক্সাম দেবে তারা এই বিষয়গুলি কিন্তু মনে রাখতে হবে, ছোটো ছোটো বিষয়গুলি। কারণ আমি নিজেও টিসিএস টিপিএসের দুবার আমি প্রিলিমস দিয়েছি, তো দুবার একবার ক্লিয়ার করেছি, আরেকবার ক্লিয়ার হয়নি। তো আমি কিন্তু নিজেও পেয়েছি ছোটো ছোটো জিনিসগুলি। পোশাক দিয়ে বলে এই পোশাক ত্রিপুরার কোন কমিউনিটির লোক পরিধান করে। তারপরে আপনারা নিজের থেকে যদি জানতে পারেন, যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন, এই বিষয়গুলি একটু জেনে নেবেন, ঠিক আছে। তারপর আসি হাইহক ডান্স কোন সম্প্রদায়ের? এটা হালাম সম্প্রদায়ের, ঠিক আছে। এখানে পোর্টালের রিপোর্ট অনুসারে হাইহক ডান্স হচ্ছে হালাম সম্প্রদায়ের লোক পালন করে থাকেন। তারা এই হাইহক ডান্স তারা এই সময়, এটাও কিন্তু চাষকে কেন্দ্র করে, চাষাবাদী জীবন, তাদের সামাজিক অর্থনৈতিক জীবন এবং জুম চাষকে কেন্দ্র করেই আবর্তিত এই যে চাষটা। তারা দেবী লক্ষ্মীকে পূজা করে থাকেন এই উৎসবের মাধ্যমে, হাইহক উৎসবের মাধ্যমে, ঠিক আছে। তারা এই উৎসবে হাইহক ডান্স পরিদর্শন করে থাকেন। এই বিশেষ করে এই হাইহক নৃত্য প্রদর্শনার্থী এই লক্ষ্মী পুজো বা এই উৎসবটি তারা করে থাকে। তারপর ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল হচ্ছে, যারা গারো সম্প্রদায়ের আছেন তারা এই ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল পালন করতে থাকেন। বিশেষ করে গারো সম্প্রদায় বেশি আছে মেঘালয়তে মেইন, ঠিক আছে। গারো সম্প্রদায়রা তারা কী করে? ওয়াঙ্গালা কথার অর্থ হচ্ছে প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান। যখন ভালো ফসল উৎপাদন হয়, উৎপাদনের পরে যে এই নতুন যে চালের যে প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠানটাকে তারা ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল হিসেবে পালন করে থাকেন, ঠিক আছে। তো যদি বলে কোন সম্প্রদায় তাদের প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠানকে ওয়াংলা বলে থাকে বা ওয়াংলা ফেস্টিভ্যাল কথার অর্থ কী, আপনারা কিন্তু বলতে পারবেন। এখানে কী হয়, প্রতিটি বাড়িতে
প্রত্যেক বাড়িতেই এই পুজোটা হয়ে থাকে, প্রত্যেক বাড়িতেই পুজো করা হয়ে থাকে। আর এখানে বলা আছে সাংডাকমা, যে সম্প্রদায়ের প্রধান, মানে গারো সম্প্রদায়ের যে প্রধান, ওনাকে কি বলা হয় যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু আপনারা এই কথাটা বলতে পারবেন যে সাংনাকমা, বা আপনাকে কোশ্চেন করতে পারে সাংনাকমা কোন সম্প্রদায়ের প্রধানকে বলা হয়, তো কিন্তু বলতে পারবেন। প্রতিটি বাড়িতে এই যে উনি যে সম্প্রদায়ের প্রধান আছেন, উনি প্রত্যেকের বাড়িতে যাবেন, গিয়ে পুজোর অংশ হিসাবে একটা মিষ্টি কুমড়াকে উনি কেটে আসেন। প্রত্যেকের বাড়ি বাড়ি যান, গিয়ে একটা মিষ্টি কুমড়া কেটে আসেন, ঠিক আছে, মনে রাখবেন। এই বিষয়টা কিন্তু জানতে পারবেন যে মিষ্টি কুমড়া যারা কোন কমিউনিটি প্রধান পুজোর অংশ হিসেবে মিষ্টি কুমড়া কাটে, জেনারেবল তারা কি বাদ্যযন্ত্র ইউজ করে তাদের অনুষ্ঠানে, দামা ও আদুরি, যেগুলি মহিষের শিং দিয়ে তৈরি, ঠিক আছে, এই দামা এবং আদুরি বাজিয়ে তারা নারীরা নৃত্য প্রদর্শন করে থাকেন। তারপর যাব ওয়েলকাম ডান্স, যেটা স্বাগতম নাচ যেটাকে বলা হয়। লুসাই মেয়েরা খুব ভালো সাজে এই ওয়েলকাম ডান্সের জন্য, তারা রঙিন পোশাক পরেন। তারা কী করে, যখনই কোনো দর্শনার্থী, তাদের কোনো ভিজিটার তাদের বাড়িতে যায়, বিশেষ কোনো অতিথি তাদের বাড়িতে যায়, তখন তারা ওনাদেরকে স্বাগত জানানোর জন্য এই ওয়েলকাম ডান্স প্রদর্শন করে থাকেন বা স্বাগতম নাচ করে থাকেন। বিশেষ করে অত্যন্ত রঙিন নাচ, যেখানে সমগ্র সম্প্রদায়ের অল্প বয়সী মেয়েরা অংশ নেয়। তাদের অল্প বয়সী লুসাই সম্প্রদায় যারা আছেন, বিশেষ করে জম্পু হিলে আপনি যখন যাবেন, ওখানে লুসাই সম্প্রদায়ের লোক যারা আছে তারা বাস করে, ঠিক আছে, এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে চেরু ডান্স। চেরু ডান্সটা কে করে, আমি স্টেট পোর্টালে আসি প্রথম। দেখুন, এখানে যখন চেরু ডান্সটা শুরু করেছিল, তখন বলেছিল দ্য ডারলং রিপোজেস ফেথ ইন আফটার লাইফ, ঠিক আছে। স্টেট পোর্টালের ডাটার প্রতি কিন্তু আঙ্গুল তুলতে পারি না, ঠিক আছে। তো এখানে আমি ডারলংয়ের সঙ্গে অবলিক দিয়ে লুসাই দিয়ে দিয়েছি। এই যে চেরু ডান্সটা অ্যাকচুয়ালি বেশি ডারলং এবং লুসাই, তারা এই দুটো কমিউনিটি কিন্তু সিমিলারিটি আছে মোটামুটি, তাদের যে ভাষা, কিন্তু ভাষা সংস্কৃতি মোটামুটি একদমই প্রায় সিমিলার, ঠিক আছে। তো সেই মোতাবেক হয়তো ডারলংয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি চেরু ডান্স বিশেষত আমি নিজেও অবজার্ভ করেছি, খুব কাছে থেকে কৈলাসহরে ডারলং ছিল, আর লুসাইও আমি ঊনকোটি আর জম্পি হিলেও আমি 2-3 মাস ছিলাম ওইদিকে। তো দেখেছি আমি, তারাই বেশি এই চেরু ডান্স বা বাম্বু ডান্স যেটা তারা প্রদর্শন করে থাকে, এই অনুষ্ঠানটা তারা করে থাকে। তো লুসাইরা কী করতো, এখানে দেখুন, তারা এই যে উৎসবটার যে মাইনেটা কি, উৎসবটা যে তারা পরবর্তী জীবনে বিশ্বাস করে থাকেন। লুসাইরা হচ্ছে পরবর্তী জীবনে বিশ্বাস করে থাকে, মানে মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করে থাকেন। তারা বিশ্বাস করেন যে মানুষের মৃত্যুর পরে স্বর্গে যাওয়া, যেটা হেভেনে যাওয়া ভাগ্য, মানে হেভেনে যাওয়ার ভাগ্য রয়েছে, ঠিক আছে। ঘটনাক্রমে তারা মনে করে যদি কোনো একজন গর্ভবতী মহিলা মারা যায়, তবে তার সমস্ত শারীরিক চাপ সহ স্বর্গে দীর্ঘযাত্রা ট্রেক করা খুবই কঠিন হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন? তারা মনে করে যদি কোনো গর্ভবতী মহিলা গর্ভাবস্থায় মারা যায়, তাহলে তার প্রেগনেন্সির একটা ওয়েট থাকে, শরীরে একটা ওজন থাকে। তো তারা মনে করে যে ওই সময় যদি কেউ মারা যায়, তো তারা যে এই যে স্বর্গের যাত্রার যে পথ, সেটা এই ওজন সহ পাড়ি দিতে অনেকটাই কষ্ট হয়। তো তারা মানে কি, তাই তার গর্ভাবস্থার শেষ পর্যায়ে, যখন একদম প্রসব সময়কালে, প্রকৃতপক্ষে প্রসবের সঠিক সময় এবং বা অবিলম্বে, তার সমস্ত আত্মীয়রা দিনরাত এই চেরাও নাচটি দলবদ্ধভাবে পরিবেশন করে থাকে, যাতে এই মহিলার মনে আস্থা জাগ্রত হয়। অ্যাকচুয়ালি প্রেগনেন্সি যারা মহিলা থাকেন, তাদেরকে খুশি দেওয়ার জন্যই এই অনুষ্ঠানটা করা হয়ে থাকে, যেন যদি কোনো কারণবশত এই প্রেগনেন্সি অবস্থায়, গর্ভবতী অবস্থায় যদি কোনো মহিলার মৃত্যু হয়, সে যেন এই যে বাম্বু ডান্স, চেরু ডান্সের যে বাঁশের যে চপ চপ যে আওয়াজটা, সেই আওয়াজটার মানে খুশি মনে সে যেন স্বর্গে যেতে পারে, এরকমই মানে এখানে মিন করা হয়েছে। এই সন্ধিক্ষণে মহিলার মৃত্যু হলেও তাদের বিশ্বাস অটল, তার মৃত্যু পর্যন্ত নাচের ছন্দ হিসাবে বাঁশের শব্দের মাধ্যমে অর্জিত আনন্দের সাথে সাহস এবং আত্মবিশ্বাসের সাথে স্বর্গে যাওয়া তার পক্ষে সম্ভব হবে, এরকম একটা ধারণা তারা পোষণ করেন। আপনারা যারা এখনও ব্যাম্বু ডান্স দেখেছেন তো দেখেছেন, যারা দেখেননি, সময় হলে, সুযোগ হলে দেখে নেবেন। শীতকালীন সময়ে বিশেষ করে করা হয়ে থাকে, সবসময় করা হয়ে থাকে। তারপরে যাব সাংগ্রই ডান্স বা সাংগ্রাই নৃত্য বা সাংগ্রাই ফেস্টিভ্যাল কারা পালন করে থাকেন। এটা হচ্ছে চৈত্র মাসে পালন করা হয়ে থাকে বাংলা ক্যালেন্ডারের হিসাবে। আর সাংগ্রাই ডান্স কোন উপজাতি, সেটা হচ্ছে মগ সম্প্রদায়ের লোক যারা আছেন, তারাই নৃত্য পরিবেশন করে থাকেন, ঠিক আছে। তারা
এই উৎসবটা কী কারণে করে থাকে? তারা নববর্ষকে আমন্ত্রণ জানাতে এই উৎসবটি করেন। তো আপনাকে কোশ্চেন করতে পারে, কোন সম্প্রদায়ের লোক নববর্ষকে আমন্ত্রণ জানাতে সাংগ্রাই ফেস্টিভ্যাল পালন করে থাকেন? ঠিক আছে, এই হচ্ছে এবার কিন্তু স্টেট পোর্টালের ডাটা যেটা ছিল সেটা কিন্তু এখানে সাংগ্রাই ফেস্টিভ্যাল পর্যন্ত শেষ। এবার আমি যেহেতু উৎসব নিয়ে কথা হচ্ছে, আপনাদের জন্য আরও 2-3টা উৎসব আছে, খুবই গুরুত্বপূর্ণ উৎসব, সেটি হচ্ছে কের পূজা। তো কের পূজা ত্রিপুরী জনগণের একটা পূজা, ঐতিহ্যবাহী একটা পূজা, উৎসব পালন করা হয়। আমরা সরকারি ছুটিও পেয়ে থাকি। কের পূজা কত দিনের হয়? 2.5 দিনের হয়ে থাকে। কোশ্চেন করতে পারে, ঠিক আছে। কের পূজা কের দেবতাকে সম্মান জানাতে কার্চি পূজার 2 সপ্তাহ পরে উদযাপন করা হয়, ঠিক আছে। যখন কার্চি পূজা শেষ হয়, কার্চি পূজার 2 সপ্তাহ পর কের দেবতাকে পুজো করা হয়। আর কের দেবতা হচ্ছে বাস্তু দেবতা, যারা আমরা ঘর বাড়ি যে বানাই, যে বাস্তুতন্ত্র মতো বাস্তু মতো বানাই, সেই বাস্তু দেবতার অভিভাবক বলা হয়, অভিভাবক দেবতা বলা হয় তাকে কেরকে, ঠিক আছে। ত্রিপুরা রাজারা পূজার সূচনা করেছিলেন। বিশেষ করে এই পূজাতে হালাম জাতি উপজাতির যারা আছেন জন্য পূজায় অংশগ্রহণ আবশ্যক, অ্যাজ পার গুগল ডাটা, ঠিক আছে। যারা হালাম আছেন তাদের কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করতেই হয়, কের পূজাতে। বন্ধুরা, এই ভিডিওর মাঝখানে আমি একটা কারেকশন করে দিয়ে ভুলে গেছি। কালকে আমি যারা আমার রেগুলার ভিউয়ার আছো, কালকে আমি ত্রিপুরা স্টেট রাইফেল টিএসআরের প্রতিষ্ঠা দিবস কবে মানানো হয়েছিল সেটার উত্তরের সঙ্গে আমি একবার চাইছিলাম যে আরেকটু ডাটা দিয়ে দিই। বর্তমানে ত্রিপুরায় ব্যাটালিয়ন কটা আছে, তো আমি আনসার দিয়েছিলাম 12টা। অ্যাকচুয়ালি ত্রিপুরাতে ব্যাটালিয়ন, টিএসআরের টোটাল ব্যাটালিয়ন ছিল 15টা, কিন্তু এখন 14টা আছে, কারণ টিএসআরের 4র্থ ব্যাটালিয়ন যেটা আছে সেটাকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল আরও অনেক আগেই, ঠিক আছে। তো আমি কনফিউজ ছিলাম, আমি 13 পর্যন্ত জানতাম, আর একটা ব্যাটালিয়ন ভাঙা হয়েছে সেটা জানতাম, যে কারণে আমি গুগলের উপর নির্ভর হয়েছিলাম যে বর্তমানে কয়টা আছে। তো আমি 3-4ভাবে গুগলে সার্চ করেছি, কিন্তু একই রকম সব জায়গাতে 12টাই দেখাচ্ছিল। তো ভাবলাম আরও কি ডিসমেন্টাল করে দেওয়া হয়েছে কিনা, তো আনসারটা দিয়ে দিয়েছিলাম। যখন কমেন্ট সেকশনে দেখলাম যে একজন 15টা বলছে, তখন আমি সঙ্গে সঙ্গে একজন টিএসআর পার্সোনালকে ফোন করি। তো সে বলেছে এই, ঠিক আছে। তো টোটাল 15টা, যদি তোমরা কখনো আনসার বলবে যে 15টা, আর 15টা মধ্যে 4র্থ ব্যাটালিয়ন ভেঙে দেওয়া হয়েছে, টোটাল ব্যাটালিয়ন এখন নেই। তোমরা 14টা ব্যাটালিয়ন আছে সেটাও বলতে পারো উত্তরে, ঠিক আছে। যদি বলে বর্তমানে কয়টা ব্যাটালিয়ন, তাহলে বলবে 14টা। আর যদি জিজ্ঞেস করে কোন ব্যাটালিয়নকে ভেঙে দেওয়া হয়েছে টিএসআর, তাহলে বলবে 4র্থ ব্যাটালিয়নকে। পরটায় আসি, খার্চি পূজা ত্রিপুরার সবচেয়ে দ্বিতীয় বড় এবং গুরুত্বপূর্ণ একটা পূজা, ঠিক আছে। যদি বলে ত্রিপুরার সবচেয়ে বড় উৎসব কোনটা, সেটা হচ্ছে কিন্তু দুর্গোৎসব। সকল ধর্মের মানুষ কিন্তু উপভোগ করে থাকে, প্রচুর সমাগমে থাকে, আমরা সবাই জানি। দুর্গোৎসব 5 দিন। কার্চি পূজা দ্বিতীয় বড় উৎসব ত্রিপুরার। এখানে কার্চি পূজা আগরতলা ত্রিপুরা হয়ে থাকে। কার্চি পূজা কিন্তু একটা ডিটেলস আছে এখানে, মোটামুটি তোমরা এখানে কার্চি পূজার ডিটেলসটা পেয়ে যাবে। পূজাটা অ্যাকচুয়ালি কী? কার্চি পূজা ভারতের ত্রিপুরার জুলাই এবং আগস্ট মাসে হয়ে থাকে। কোন মাসে হয়ে থাকে তোমরা এখান থেকে মাসটা কিন্তু রাখবে, মাস কিন্তু জিজ্ঞেস করে কোশ্চেনে। এটি সাধারণত অমাবস্যার 8ম দিনে পালিত হয়। কার্চি পূজা হলো একটি সপ্তাহব্যাপী হিন্দু উৎসব, যাতে 14টি দেবতার পুজো জড়িত। 14টি দেবতা কি আমরা আজকে এখান থেকে তোমরা জেনে নেবে। এখানে যে 14 দেবতা আমরা বলি, 14 দেবতা অ্যাকচুয়ালি কি? 14 দেবতা হচ্ছে পৃথিবী, উমা মানে পার্বতী, হর মানে শিব, হরি মানে বিষ্ণু, কুমার মানে কার্তিক, মা মানে লক্ষ্মী, বাণী সরস্বতী, গণেশ ব্রহ্মা যিনি স্রষ্টা সৃষ্টির, কামদেব যে প্রেমের দেবতা, সমুদ্র মহাসাগরের ঈশ্বর, গঙ্গা তো গঙ্গায়, অগ্নি আগুন, এবং হিমালয় পর্বতের ঈশ্বর। মানে আপনারা বুঝতে পারছেন এখানে কত দেবতার পুজো হচ্ছে, সব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবাই বিশেষ। কার্চি পুজো কী? কার্চি কথাটা শব্দটা হচ্ছে একটা ত্রিপুরী শব্দ, খার বা কর্তা, যার অর্থ হচ্ছে পাপ, আর ছি বা শি, যার অর্থ হচ্ছে পরিষ্কার করা, ঠিক আছে। পাপ মোচন করা বা পাপ পরিষ্কার করা বা শুদ্ধ হওয়া, এরকম। এখানে মানা হয়ে থাকে এই উৎসব পৃথিবীকে পাপ থেকে শুদ্ধ করে, এবং পৃথিবী মায়ের ঋতুস্রাবের পরে এটি শুদ্ধ করে বলে বিশ্বাস করা হয়, ঠিক আছে। এই পূজা করা হয় পাপ ধুয়ে ফেলার জন্য এবং মাতৃভূমির পূজা করার জন্য। আশা করি তোমরা এখান থেকে কার্চি পুজোর কী মাসে হয় জেনে রাখবে, আর কার্চি পুজোটা কীভাবে করা হয়, আর 14 দেবতার নাম আজকে জেনে গেছো। তোমাদের জন্য ভিডিওটা বানাতে গিয়ে অনেকটাই পরিশ্রম হয়েছে, 20 মিনিট হয়ে গেছে। অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। গঙ্গা পূজা ত্রিপুরা একটি ধর্মীয় উৎসব। আর গঙ্গা পূজা কিন্তু ত্রিপুরা যে আদিবাসী লোকেরা আছে, আদিবাসী ত্রিপুরী লোকেরা নদীর দেবীর পুজো করে থাকেন, গঙ্গা দেবীর, ঠিক আছে।
এবং কেন করা হয়? মহামারী রোগ থেকে রক্ষা পেতে এবং গর্ভবতী মহিলাদের সুস্থতা প্রার্থনার জন্য পুজো করা হয়ে থাকে। তারপর আরেকটা যাচ্ছি, তীর্থমুখ ফেস্টিভ্যাল বা পৌষ সংক্রান্তি মেলা। এই পৌষ সংক্রান্তি মেলা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে পৌষ সংক্রান্তি মেলা কোথায় হয়, ঠিক আছে, এই ত্রিপুরা পুলিশ ইন্টারভিউতে। তীর্থমুখ উৎসব বা পৌষ সংক্রান্তি মেলা নামে পরিচিত, যেটা প্রত্যেক বছর 14 জানুয়ারি ত্রিপুরায় পালিত হয়। কোথায়? এই দিনে সকল সম্প্রদায়ের মানুষ নদীতে পবিত্র স্নান করেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে তীর্থমুখে বিশাল মেলা বসে। আদিবাসী ও উপজাতি উভয় সবাই আদিবাসী এবং যারা আমরা বাঙালি আছি সবাই তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, সেখানে সমবেত হন। এখানে আর্য ধর্মপ্রাণ মানুষরা এই পবিত্র অনুষ্ঠানের অংশ হিসেবে রাইমা এবং শর্মা নদীর জলে পবিত্র স্নান করে থাকেন। রাইমা এবং শর্মা দুটি নদী, যেটা একটা আটারমুড়া থেকে একটা বড়মুড়া থেকে, দুটো এখানে এসে মিলিত হয় এই তীর্থমুখে, অমরপুর এই ডম্বুর তীর্থমুখে মিলিত হয়। এই যেখানে মিলিত হয় এই জায়গাটা থেকেই কিন্তু এই গোমতী নদীর উৎপত্তি। এই যে জায়গাটাতে মিলিত হয়, এই মিলিত জায়গাটাতেই পুণ্য স্নান করা হয়। এই যে দুটো নদীর মিলনের জায়গাটাকেই পবিত্র মানা হয়েছে, ঠিক আছে, যেখানে এখানে সবাই পুণ্য স্নান করে থাকেন। তারপর যাব লাম্পরা পূজা। লাম্পরা পূজা ত্রিপুরার যে নোয়াতিয়া সম্প্রদায় যারা আছেন তারা এই লাম্পরা পূজা করে থাকেন, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখে নিও তাদের এই যে অনুষ্ঠানটা, তারা বিবাহ, গৃহ গরম বা প্রথম ভাত খাওয়ার যে অনুষ্ঠান বা গৃহপ্রবেশের অনুষ্ঠান, এগুলিতে তারা করে থাকেন, ঠিক আছে। ওয়াহ ফেস্টিভ্যাল, ওয়াহ উৎসব কে করে থাকেন? ওয়াহ উৎসব মগ যারা সম্প্রদায় আছেন তারা এই উৎসবটি করে থাকেন। মগরা হচ্ছে আরাকান জাতি, যারা এখন আমরা মায়ানমার যাকে বলি, মায়ানমারের আরাকান অঞ্চলের তারা। এটা গুগল থেকে কিন্তু কানেক্ট করে এই ডাটাটা, হ্যাঁ, যারা পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে তারা ত্রিপুরাতে এসেছিল। তাদের যে প্রথম তারা ত্রিপুরার বিলুনিয়া এবং সাবরুমের দিকে গেলে আপনারা কিন্তু এই মগ কমিউনিটি যারা আছেন তাদেরকে দেখতে পাবেন। মগরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে থাকেন, কিন্তু তারা এখনও তাদের কিছু আদিম উৎসব এবং পূজা পালন করে থাকেন। তাদের সামাজিক ও সাংস্কৃতিক এবং বিশ্বাস ব্যবস্থা বার্মি সংস্কৃতির অনুরূপ, ঠিক আছে। আরেকটা ইম্পর্ট্যান্ট মেলা, এটা কিন্তু জিজ্ঞেস করেছে, ব্রহ্মকুণ্ড মেলা কবে হয়? ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে একজনকে জিজ্ঞেস করেছে। তো ব্রহ্মকুণ্ড মেলা বছরে 2 বার হয়, রাস পূর্ণিমাতে নভেম্বরে, আর অশোকাষ্টমী তিথি যেটা এপ্রিল মাসে হয়, ঠিক আছে, এপ্রিল বা মার্চে হয়। তো অনুষ্ঠান হয় ব্রহ্মকুণ্ড ঐতিহ্যবাহী মেলা বসে, আর এই মেলাটি অনুষ্ঠিত হয় মোহনপুর মহকুমার অধীন পশ্চিম শিমনাতে। তোমরা শিমনাতে বললেও হবে, যেটা মোহনপুর মহকুমার শিমনাতে এই মেলাটা বসে। আর এই মেলাতেও কিন্তু পুণ্যার্থীরা পুণ্য স্নান করে থাকেন এবং তাদের পূর্বপুরুষদের প্রতি তর্পণ করে থাকেন, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে, অবশ্যই বিষয়টা টপিক যদি তোমাদের ভালো লাগে থাকে, মনে করে থাকো যদি আমার ভিডিও থেকে তোমাদের হেল্প হয়েছে, সাহায্য হয়েছে, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।